আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের অনশট এমসিকিউ ক্লাসে আজকে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব তার প্রথম এমসিকিউটি খেয়াল করো। রিডবার্গ ধ্রুবক RH হলে হাইড্রোজেন বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে? দেখো, বামার সিরিজ বলার কারণে n1 এর মান এখানে আসবে, n1 এর মান আসবে হচ্ছে 2 আর n2 এর মান এই যে সর্বনিম্ন শব্দ বলার কারণে এক স্টেপ উপরে যাবে, n2 এর মান হবে 3। আর বের করতে হবে কি, রিডবার্গ ধ্রুবকতে দেওয়া আছে তরঙ্গ সংখ্যা বের করতে হবে। তরঙ্গ সংখ্যা আমরা না জানি নিউ বার্ব, তাহলে নিউ বার্ব সমান সমান আমরা কি জানি RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে RH ইন্টু 1/n1 মানে কত? n1 এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 স্কোয়ার 1/n2, n2 এর মান কত? 3 স্কোয়ার। এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি 5RH/36 হবে। এটার রাইট অ্যান্সার কি? খ, 5/36 ইন্টু RH। আসলে এটা 5/36 RH, একই কথা আছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলছে? সেখানে বলছে যে একটা মৌল তার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তার কি দেওয়া আছে? ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 4s2 3d7 এবং এটা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এবং এখান থেকে যেটা বের করতে বলছে যে মৌল সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়, কোনটা মিথ্যা সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আমরা 4 কোনো একটা মৌলের সবশেষ শক্তি স্তরে 4s2 3d7 যদি দেখি, আমরা প্রথম সিদ্ধান্ত এটা হচ্ছে ডি ব্লক মৌল। কি এটা? ডি ব্লক মৌল। হ্যাঁ, পরের কথা হচ্ছে যেহেতু ডি ব্লক মৌল, আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য ডিতে সবশেষ ডিতে যদি ডি ব্লক মৌলের ক্ষেত্রে সবশেষ এস এবং ডি মিলে যদি 7, এখানে কয়টা ইলেকট্রন হয়েছে? 9টা, 8, 9 কিংবা 10টা ইলেকট্রন হয়, তাদের সব গ্রুপ হয় কিন্তু 8 নাম্বারটা। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার গ্রুপ নাম্বার। আচ্ছা ফাইন, আমরা একটু দেখি এখানে কি অপশনগুলো কি বলছে। মৌলটি অবস্থান্তর মৌল, কথা সত্য। এটা বলছে সত্য নয়, অবস্থান্তর মৌল। এটা কিন্তু কথা সত্য, কারণ ডি ব্লক মৌল অবস্থান্তর এবং ডিটা অপূর্ণ রয়েছে। মৌলটি গ্রুপ 7A এর অন্তর্ভুক্ত, কথা ভুল। এটা ভুল, কারণ এটা গ্রুপ 8 আর হচ্ছে ডি ব্লক আছে বি, 8Bতে অবস্থিত, অথবা শুধু 8-এ, আমরা 8 নম্বরে শুধু 8 লেখা হয়, 8B বা 8-এ অবস্থিত। তাহলে 7A যে এটাই ভুল রয়েছে। প্রশ্ন কি যে কোনটি সত্য নয়? এটাই সত্য নয়। রাইট অ্যান্সার হচ্ছে খ, মৌলটি গ্রুপ 7A এর অন্তর্ভুক্ত, এটাই ভুল। এরপর 3 নম্বর এমসিকিউটা খেয়াল করো। 3 নম্বর এমসিকিউটিতে কি বলছে? একটি অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, n=3, l=2, m=1 এবং s=+½ হলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? ইলেকট্রনের সংখ্যা এখানে কত হবে আসলে? দেখো, আমরা হুন্ডের নীতি অনুসারে পড়ছি যে একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু মানে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সর্বদা ভিন্ন ভিন্ন হয়। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এটা কিন্তু একটা মৌলের একটা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস। দেখো, n এর মান যদি আবার 3 দেই, l এর মান যদি 2 দেই, m এর মান যদি 1 দেই, s এর মান যদি -½ দেই, তাহলে আরেকটা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসলে এই যে সংখ্যা n=3, l=2, m=1, s=+½ এরকম যদি থাকে, তাহলে এখান থেকে বোঝা যাবে যে এটা একটা মৌলের একটা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে হুন্ডের নীতি অনুসারে। এবং সেই লজিক অনুসারে এখানে আসলে কয়টা বলছে যে ইলেকট্রনের সংখ্যা কত? ইলেকট্রনের সংখ্যা মূলত এখানে একটি। অতঃপর 4 নাম্বার এমসিকিউটা খেয়াল করো, যে প্রশ্নটা এইচএসসি এবং অ্যাডমিশন সব জায়গায় আসে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলয় পরীক্ষা কার উপস্থিতি নির্দেশ করে? বলয় পরীক্ষা মূলত একটা নেগেটিভ আয়ন শনাক্তকরণের উপস্থিতি নির্দেশ করে। এবং সেই নেগেটিভ আয়নটা কি? নেগেটিভ আয়নটা মূলত নাইট্রেট আয়ন। আমরা দেখব এখন যে নাইট্রেট আয়ন শনাক্তকরণে কিভাবে বলয় পরীক্ষা সৃষ্টি হয়। মূলত প্রথমে সোডিয়াম নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে। সোডিয়াম নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেটের সাথে কি যুক্ত করব? সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। তাহলে এখান থেকে তৈরি হবে কি? এখানে থেকে তৈরি হবে সোডিয়াম সালফেট Na2SO4, তারপরে সৃষ্টি হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি হইল, এই নাইট্রিক অ্যাসিডের সাথে এখন ফেরাস সালফেট দিব। কি দিব আমরা?
ফেরাস সালফেট দিব এবং সাথে অবশ্যই কিছু সালফিউরিক অ্যাসিড থাকবে, ফলে এখানে যে সৃষ্টি হবে ফেরিক সালফেট সৃষ্টি হবে, Fe2SO4 ফেরিক সালফেট সৃষ্টি হবে। ফেরিক সালফেটের সাথে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড এবং পানি তৈরি হবে। নাইট্রিক অক্সাইড NO প্লাস পানি, এটা তৈরি হবে। হ্যাঁ, এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হইল NO, সেই এনোটা মূলত ফেরাস সালফেটের সাথে মিলে জিলে, অর্থাৎ এই দুইটা তরলের সংযোগ স্থলে ফেরাস সালফেট এবং নাইট্রিক অ্যাসিড এর কি বাদামি বলয় সৃষ্টি হবে, বাদামি বলয় সৃষ্টি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নাইট্রেট আয়ন শনাক্তকরণে কোন জায়গায় বলয়টা সৃষ্টি হয় এবং নাইট্রেট আয়ন কীভাবে শনাক্ত করতে হয় একই সাথে এটা আমরা জানতে পারলাম। স্পেশালি নেগেটিভ আয়ন শনাক্তকরণগুলোর মধ্যে নাইট্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এছাড়াও ক্লোরাইড আয়ন শনাক্তকরণ, সালফেট আয়ন শনাক্তকরণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কার্বনেট আয়ন শনাক্তকরণ এগুলো তোমরা পড়তে পারো। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কোনটি সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নির্দেশ করে? সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ মূলত কোনটা নির্দেশ করে? এখানে অপশনগুলো দেখি আমরা, এই সূত্রটা মুখস্থই থাকার কথা সবার কাছে, সাই স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার বাই ডেল স্কোয়ার সাই যোগ ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, তারপরে ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস এইচ, অন্যগুলাতে প্লাস আছে এটার মধ্যে ইন্টু আছে, রিলেশনটা রাইট রিলেশন হচ্ছে ইন্টু ই মাইনাস ইউ ইন্টু সাই, এটাই হচ্ছে এই গরু নাম্বারটা হচ্ছে সোডিঞ্জারের সমীকরণ। এখানে প্রশ্ন আসতে পারে যেটা, সেটা হচ্ছে এখানে সাইয়ের মান কি নির্দেশ করে? সাই বা সাই স্কোয়ারের মান হচ্ছে কোনো ইলেকট্রনের জন্য সাই স্কোয়ারের মান যে জায়গায় বেশি হবে সেখানে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বেশি, অর্থাৎ অরবিটালের মধ্যে তো সব জায়গায় ইলেকট্রন থাকে না, কিছু কিছু পজিশনগুলোতে বেশি বেশি থাকার সম্ভাবনা থাকে ঘূর্ণনের অনুসারে আর কি। তো এই কারণে সাই স্কোয়ারের মান যেখানে বেশি হবে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা সেখানে বেশি হবে। এই যে ই এবং ইউ এগুলা কি, এগুলার পরিচয়টা আমাদের জেনে রাখা দরকার। যেমন ই হচ্ছে, এখানে ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের কি মোট শক্তি, তারপরে ইউ হচ্ছে ইলেকট্রনের বিভব শক্তি বা স্থিতি শক্তি, ইলেকট্রনের বিভব শক্তি। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর। আর তোমরা এইচ এর পরিচয় তো জানো, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং এটার মান হচ্ছে 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড। এবং সাইয়ের কথা বললাম যে সাই হচ্ছে অরবিটালে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাসের ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা মিন করে এবং সাই স্কোয়ারের মান যেখানে বেশি হবে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা বেশি। এটা ছিল এই প্রশ্নটার ব্যাখ্যা। এরপরে 6 নম্বর কোশ্চেনটা যদি তোমরা একটু খেয়াল করো, দুটি নিউক্লিয়েট এক্স এবং ওয়াই এবং এর ভর কত, বর সংখ্যা দেওয়া আছে, এর বর সংখ্যা দেওয়া আছে একটার কত 70 আর একটার দেওয়া আছে 72 এবং আরেকটা কথা বলছে এখানে, এরা হচ্ছে পরস্পরের কি, এরা পরস্পরের আইসোটোন। আমরা জানি পরমাণুর 3 ধরনের সংযুক্তি আছে, সেটা হচ্ছে একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণুর যদি প্রোটন সংখ্যা একই রকম হয় তারা পরস্পরের আইসোটোপ সৃষ্টি করে, যদি নিউটন সংখ্যা একই হয় তারা পরস্পরের আইসোটোন সৃষ্টি করে এবং যদি ভর সংখ্যা একই হয় তাহলে আইসোবার সৃষ্টি করে। এখানে শব্দগুলোর শেষে যে অক্ষরগুলো আছে সেগুলো থেকে আমরা মনে রাখতে পারি আইসোবার মানে ভর সংখ্যা একই হবে, আইসোটোন মানে নিউটন সংখ্যা একই হবে, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই হবে। তো যাই হোক, এক্স এবং ওয়াই, এখানে এক্স এর বর সংখ্যা দেওয়া আছে, ওয়াই এর বর সংখ্যা দেওয়া আছে, প্রশ্ন হলো এর আইসোটোন বইলাও দিছে, ফাইন। এক্স এর, আচ্ছা আমরা একটু লিখি, এক্স এর হচ্ছে বর সংখ্যা 70, আবার ওয়াই এর বর সংখ্যা হচ্ছে 72, বর সংখ্যা উপরে লিখতে হয়। এক্স এর পারমাণবিক সংখ্যা 34, এক্স এর পারমাণবিক সংখ্যা 34 দেওয়া আছে, প্রশ্ন হলো ওয়াই এর মান কত, তার মানে ওয়াই এর মান বলতে ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত এটা জানতে চেয়েছে। যেহেতু পরস্পরের আইসোটোন আমরা একটু বের করতে চাই নিউটন সংখ্যা কত, এখানে নিউটন সংখ্যা কত, 70 থেকে 34 বাদ দিলে কত থাকে 6, এখানে কিন্তু 3 মানে 36 থাকে। তাহলে এখানে নিউটন সংখ্যা কত, এটা হলো
70 মানে কি প্রোটন যোগ নিউটন সংখ্যা, আর নিচে কি প্রোটন সংখ্যা শুধু। তাহলে প্রোটন যোগ নিউটন থেকে শুধু প্রোটন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি বের হইলো, এই যে এটা কিন্তু প্রোটন সংখ্যা, এটা কিন্তু নিউটন সংখ্যা বের হইলো। এটা কি বের হইলো, নিউটন সংখ্যা। আর এক্স আর ওয়াই যেহেতু দুইজনেই কি পরস্পরের আইসোটোন, তাহলে দুইটাই তো নিউটন সংখ্যা সমান হবে। তাহলে এখানেও কিন্তু নিউটন সংখ্যা সমান হবে। এখন এই সংখ্যাটা আমরা জানি না, ধরি ওই সংখ্যাটা এক্স আছে, তাহলে ওই 72 থেকে এক্স বাদ দিলে কি হবে, 36ই কিন্তু হবে। 72 থেকে এই প্রোটন এখানে যেটা আছে সেটা হলো প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যাটা বাদ দিলে এখানে যেহেতু নিউটন 36টা আছে ওইখানেও নিউটন 36টাই হবে। অতএব আমরা এখানে এক্স এর মান যদি বের করি, এক্স আমি ধরে নিছি এখানকার এই প্রোটন সংখ্যাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 72 মাইনাস 36। 72 আমরা যদি এক্স ওই পাশে 36 এই পাশে আসতে হবে, 6 আছে 6 দুগুণা 12, 6 আর হলো 3 মানে 36। রাইট আনসার কি, রাইট আনসার হচ্ছে গরু। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। পরের 7 নাম্বার এমসিকিউটা খেয়াল করো, এটাও অনেক মজার একটা এমসিকিউ এবং প্রায়ই আসে এই ধরনের এমসিকিউ, টেম্পারেচারের সাথে সম্পৃক্ত। প্রশ্নটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম ভরের পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণে 21 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হলে দ্রাব্যতা কত। ও তাপমাত্রা এখানে ফ্যাক্ট না, তাপমাত্রা মনে পড়ার একটা প্রশ্ন আসছে। এখানে জাস্ট দ্রাব্যতা বের করতে কইছে। এখানে 50 গ্রাম ভরের পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণ, দিস ইজ দা দ্রবণের ভর। দ্রবণের ভর কত, এখানে 50 গ্রাম। দ্রবণের ভরে আমরা ক্যাপিটাল লেটার এম দিয়ে প্রকাশ করতে পারি। এখানে 21 গ্রাম পটাশিয়াম নাইট্রেট আছে, দিস ইজ দ্রব্যের ভর, এবং দ্রব্যের ভরে আমরা স্মল লেটার এম দ্বারা প্রকাশ করি। বের করতে কইছে দ্রাব্যতা, দ্রাব্যতার আমরা এস দ্বারা প্রকাশ করলে দ্রাব্যতার ডেফিনেশন অনুসারে সংজ্ঞা হচ্ছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে 100 m বাই m মাইনাস m। আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু মানটা বের হয়ে যাবে। 100 গুণন m এর মান কত, 21 বাই হচ্ছে 50 মাইনাস 21। এটুকুর ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হলো 2100 উপরে হলো 2100, নিচে হচ্ছে 21, এখানে 26 হয়তো, হ্যাঁ 2100 26 দ্বারা ভাগ করলে 74.2 অথবা 72.4 হয়। আমরা একটু করে দেখি, 2100 ভাগ হচ্ছে কত, 26, তাহলে 2100 ভাগ হচ্ছে ওখানে 50 থেকে যদি 21 বাদ দেয় এটা মনে হয় 29 থাকে, তাহলে 2100 ভাগ হচ্ছে 29, তাহলে 72.4, এটা 29 হবে, এটা 29 হবে এবং এটার মান হবে 72.4। রাইট আনসার ঘোড়া 72.4। এর পরের প্রশ্ন খেয়াল করো, 8 নাম্বারটা কেএসপি কেআইপির মধ্যে প্রশ্ন। আমরা কেএসপি এবং কেআইপির এই সম্পর্কগুলা, 3টা সম্পর্ক রয়েছে এখানে। 1 নাম্বার সম্পর্ক হচ্ছে যদি আমরা বলি যে কেআইপি যদি কোনো একটা ইয়ের ক্ষেত্রে বড় হয় কেএসপির চাইতে, তাহলে সেখানে কিন্তু হবে অদক্ষেপ পড়বে, কোনো একটা পদার্থ এখানে কি পড়বে, অদক্ষেপ পড়বে। আর যদি কেএসপি ইজ গ্রেটার দেন কেআইপি হয় তাহলে হচ্ছে দ্রবণটা অসম্পৃক্ত হবে। এবং আরেকটা কেস লাস্ট যেটা, সেটা হলো কেআইপি আর কেএসপি এই দুইটা সমান যদি হয়, এক্ষেত্রে কি মিন করে, কেআইপি আর কেএসপি যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত হবে। দ্রবণটা কি হবে, সম্পৃক্ত হবে। এখানে কেএসপি ইজ গ্রেটার দেন কেআইপি মানে সেকেন্ড কেস হইলো অসম্পৃক্ত দ্রবণ, দ্রবণটা কি হবে, অসম্পৃক্ত হবে। ক নাম্বারটা রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 9 নাম্বার এমসিকিউটি খেয়াল করো। 9 নাম্বার এমসিকিউটি বলছে নিচের কোয়ান্টাম নম্বরের কোন সেটটি অবাস্তব। আমরা কোয়ান্টাম সংখ্যা যে 4 প্রকার আছে এবং এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে কোনটার মান কেমন হয় সেটা কিন্তু একটু জেনে রাখা ভালো। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা তো বিভিন্ন 1 2 3 4 যে কোনো মান হইতে পারে। আর এল এর মানটা এন এর উপর নির্ভর করবে। এল এর মানটা হবে এন এর মানের চাইতে 1 কম, 0 থেকে শুরু করে এন এর মানের 1 কম, মানে মূলত n-1 পর্যন্ত। আবার এম এর মানটা নির্ভর করে এল এর মানের উপর, সেটা হলো এল এর মান যা হবে -l থেকে শুরু করে 0 এবং +l পর্যন্ত যত মান আছে সবগুলো মান হবে m এর মান। এবং s এর মান প্রত্যেকটা অরবিটালের জন্য প্লাস মাইনাস, প্রত্যেকটা অরবিটালের
মধ্যে যে দুটো করে ইলেকট্রন থাকবে তার প্রথমটার জন্য প্লাস আপ, পরেরটার জন্য মাইনাস আপ, এই সিকোয়েন্সে যাবে আর কি। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি এই কন্ডিশন অনুসারে কোনটা পড়ে। প্রথমটার ক্ষেত্রে এন এর মান 2, এল এর মান 1, এখানে এল এর মান 1 কম হবে, হ্যাঁ 1 হয়েছে 1 কম আছে। আবার এম এর মান যদি 0, এম এর মান তো 0 হইতেই পারে, সমস্যা নাই, এস এর মান প্লাস মাইনাস হাফ হইতে পারে। পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, এন এর মান 2, এল এর মান 2, এন এর মান যত এল এর মানও তত, তাই কি সম্ভব? এখানে বলছি যে এন এর মান যা হবে এল এর মান হলো তার চেয়ে 1 কম হবে, তাহলে এন এর মান আর এল এর মান কিন্তু সমান হইতে পারবে না, তাহলে এইটা কিন্তু অবাস্তব, এটা কি অবাস্তব। তাহলে এখানকার রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হলো খ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে লাস্ট এমসিকিউ এখানকার, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের n = 6 থেকে n = 2 স্তরে গেলে বর্ণালীর রাশিটি যে সিরিজের অন্তর্ভুক্ত তা হলো। এখানে একটু আমাদের বর্ণালী সম্পর্কে, স্পেশালি হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর চারপাশে এইরকমভাবে অসংখ্য কক্ষপথ রয়েছে। দেখো বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যখন 1 নাম্বার কক্ষপথে আসে তখন এটাকে লাইমেন সারি বলা হয়। বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথে আসে তখন এটাকে বামার সারি বলা হয়। বিভিন্ন শক্তি স্তর থেকে যখন তৃতীয় শক্তি স্তরে আসে তখন লাইমেন বামার প্যাশেন্ট সারি বলা হয়। এরপরে বিভিন্ন শক্তি স্তর থেকে যখন এটা আসে তখন প্যাশেন্ট সারি বলা হয়, লাইমেন বামার প্যাশেন্ট ব্র্যাকেট সারি বলা হয়। এবং এরপরেরটায় যেটা আসে বিভিন্ন উপরের শক্তি স্তর থেকে যখন, মানে এখানে n1 এর মান হচ্ছে 1, এখানে n1 এর মান হচ্ছে, এখানে আসলে 2 n এর মান, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। বিভিন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন 5 নাম্বার অরবিটালে আসে তখন এটাকে ফান বা ফুন সারি বলা হয়। তাহলে বিভিন্ন শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আসলে লাইমেন সারির সৃষ্টি হয়। বিভিন্ন এটা লাইমেন বামার প্যাশেন্ট ব্র্যাকেট ফুন এগুলো কিন্তু সবই বর্ণালীর মানে বর্ণের বা কালারের একটা প্যাকেট। হ্যাঁ দেখো এন এর মান তাহলে 1 হলে লাইমেন সারি সৃষ্টি হয়, এন এর মান 2 হলে বামার সারি সৃষ্টি হয়। এখানে মনে রাখার বিষয় হচ্ছে এন এর মান 2 যেটা যখন হয় মানে বামার সারি যখন সৃষ্টি হয় তখন কিন্তু দৃশ্যমান আলো সৃষ্টি হয় এবং যেটা আমরা চোখে দেখতে পারি। তাহলে প্রশ্ন ছিল এন এর মান 6 থেকে, এন এর মান যে কোনো কিছু থেকে, খালি 6 থেকে না, যে কোনো কিছু থেকে আসুক, এটা ডাজ ইন ফ্যাক্ট কোন জায়গায় নামছে এটা হলো গুরুত্বপূর্ণ। 2 নম্বর শক্তি স্তরে নামছে, তাহলে 2 নাম্বারটা কি? বামার সারি। 2 নাম্বারটা কি হবে? বামার সারি ছিল, সারি হবে। এই ছিল আজকের অনশর্ট এমসিকিউ। আশা করি তোমাদের অনেক উপকার হবে ভিডিওটি দেখে। তোমরা এরকম বিভিন্ন সাবজেক্টের অনশর্ট এমসিকিউ, সিকিউ এবং ধারাবাহিক লেকচার পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।